আসসালামু আলাইকুম। অবাধ্য প্রেম উপন্যাস। আজ আমি এই উপন্যাসের 4টে পর্ব একসঙ্গে পড়ে এই উপন্যাসটিকে শেষ করব। আর তোমরা এর পরবর্তীতে কোন উপন্যাসটা শুনতে চাও সেটা কমেন্ট করবে, ঠিক আছে? আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সুন্দর করে একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, যাতে আমি ভিডিও বানানোর মোটিভেশন পাই, আমার ভালো লাগে। তো আজকে শেষ পর্বটা তাহলে শুরু করা যাক। তুমি কি গুলি করেছিলে? প্রশ্ন করল নিবিড়। আমি মাথা নেড়ে স্বীকার করলাম। নিবিড় আমার গালে স্পর্শ করে অশ্রু মুছে দিয়ে বলল, তোমার দ্বারা ও যদি এই খুন হয়ে থাকে তবুও তুমি নির্দোষ, কারণ তুমি নিজেকে রক্ষা করতে এইসব করেছো। এখানে তোমার কোনো দোষ নেই। খুনই তো করেছি, এই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। বলেই ডুকরে উঠলাম। নিবিড় উঠে দাঁড়ালো, ছোঁয়ার কপালে উষ্ঠ স্পর্শ করে বলল, ঘুমাও, অনেক রাত হয়েছে। নিবিড়ের মুখটা যথেষ্ট গম্ভীর হয়ে আছে। আপনিও যান, ঘুমিয়ে পড়ুন। নিবিড় গেস্ট রুম থেকে বেরিয়ে এলো। আমি শুয়ে পড়লাম, ক্লান্ত লাগছে। শুতেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙে চিৎকার চেঁচামেচিতে। আর মোড় ভেঙে বাইরে আসতেই নজর যায় নিবিড় সোফার উপর বসে আছে, পায়ের উপর পা তুলে। ওনার পাশে বসে আছে নীলাশা বেগম। তিনি কি যেন বলছেন নিবিড়ের ঠোঁটে হাসি। আমি দূরে থেকে তাদের দিকে তাকিয়ে আছি। নিবিড় আমাকে দেখে বলল, ছোঁয়া, আমাদের জন্য চা করে নিয়ে আসো তো। আমি রান্নাঘরে চলে এলাম। কি কথা বলছিল দুজন। আমাকে দেখেই নীলাশা বেগম কথা থামিয়ে দিয়েছিল। আমি চা নিয়ে সামনে এলাম। নিবিড় আগে কাপ নিল। আমি ভেবেছিলাম নীলাশা বেগম নিবেন না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে চা নিয়েছে। নিবিড় আমার হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে দিল। তারপর নীলাশা বেগমের দিকে তাকিয়ে বলল, মম, দেখো তো আমাদের কেমন মানিয়েছে। আমি চোখ কপালে তুলে তাকিয়ে আছি। তিনি কটমটো চোখে তাকিয়েছিল আমার দিকে, কিন্তু তবুও মুখে হাসি আনার চেষ্টা করে বলল, বউদের রং এত চাপা থাকলে কেমন আর লাগবে, কিন্তু তোর পছন্দ, আমি আর কি বলবো। বলেই উনি দাঁত কিরমির করে চলে গেল। আমি খুব বেশি চমকালাম। আন্টির কি হয়েছে? এত স্বাভাবিক আচরণ কেন? এইসব এখন ভেবো না তো। 2 দিন বাদে আমাদের বিয়ের আয়োজন করা হয়েছে। একটু পর সবাই শপিং মলে যাবে। তৈরি থেকো। মানে মানে হলো আমার রেজিস্ট্রি করা বউকে এবার কবুল বলে নিজের রুমে নিয়ে যাব। তার জন্য আয়োজন করা হচ্ছে। এইসব কখন করলেন? আমি এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বসে আছি আর আপনি বিয়ে নিয়ে মেতে আছেন। 2 দিন পর যখন আবার পুলিশ নিতে আসবে তখন বুঝবেন কার এত সাহস আছে আমার বউকে নিয়ে আসবে। তুমি এইসব নিয়ে প্যারা নিও না, সব আমি সামলে নিব। খাবার টেবিলে বসেছে সবাই, সার্ভ করেছে তাহমিনা আপু। আমি পাশে দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। নিবিড় আমাকে টেনে এনেছে, বসতে বলেছে, কিন্তু বসছি না। এবার জোর করে বসিয়ে দিল নিজের পাশে। তাহমিনা আপু সবাইকে বেড়ে দিচ্ছে। নিবিড় কাছে আসতেই নিবিড় বসে উঠল। আমার বউ আছে, সেই আমাকে বেড়ে খাওয়াবে। তাহমিনা আপু ভাত দিতে গিয়েও চমকে উঠে হাত সরিয়ে নিল। এইভাবে কথাটা বলবে কেউ আশা করিনি। নিবিড় এইভাবে কথা বলেছে দেখে সবাই চমকে তাকাইছিল। আমি নিবিড়ের গম্ভীর মুখটার দিকে তাকিয়ে বসা থেকে দাঁড়িয়ে ভাত, মাছ ভাজা দিলাম প্লেটে। সবাই আবার খেতে বসেছে। আমি ফিসফিস করে বললাম নিবিড়কে, ওভাবে কথা বলছেন কেন? কি ভাবছে সবাই? কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার। কাল রাতে সব বলায় যে নিবিড় তাহমিনা আপুকে সহ্য করতে পারছে না সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এইভাবে সবার সামনে সেটা প্রকাশ করবে ভাবিনি। আপু আর এইদিকে আসেনি। আমার প্লেটে নিবিড় একটু পর পর গোস্ত তুলে দিচ্ছে। লজ্জায় আমি কারোর দিকে তাকাতে পারছি না। আবির হঠাৎ বলে উঠল, ভাইয়া, তোমার প্রিয় রানের পিস ভাবিকে দিয়ে দিচ্ছ? আমি আর আমার বউ কি আলাদা নাকি? একজন খেলেই হয়। তুমি নিজের ভাগ ছাড়লেও আমি কিন্তু ছেড়ে বউকে দিতে পারবো না। সবাই মিটিমিটি হাসছে। ছোট চাচি বলল, আদিক্ষেতা যত সব। এই মেয়ে খুন করেছে, তারে পুলিশ পর্যন্ত থানায় নিয়েছিল, তারে নিয়ে এত আদিক্ষেতা? নিবিড় রাগী গলায় বলল, ছোট কাকি, তোমার যদি আদিক্ষেতা দেখতে সহ্য না লাগে নিজের রুমে বসেই খেতে পারো। আমি তোমার কাকি হই নিবিড়। বউয়ের জন্য আমাকে অপমান করছো? যেচে অপমানিত হতে চাইলে না করে কি উপায় আছে? আমি যেচে অপমানিত হতে আসছি? সত্যি কথাও বলতে আজকাল ভাবতে হবে।
আজ যদি ছোঁয়া খুনি হয়ে থাকে তার জন্য এই বাসার লোকজন দায়ী। তোমার মা তোমার জীবন থেকে যেতে বলেছিল, খুনি হতে বলেনি। যেতে না বললে আজ খুন করার প্রয়োজন পড়তো না। তিনি আর কথা বলল না, রাগে গজগজ করে চলে গেল খাবারের প্লেট নিয়ে। এদিকে ছোঁয়াও খাবার রেখে চলে গেছে। ওর জন্য এত ঝামেলা ও সহ্য করতে পারছে না। ছোঁয়াকে নিজের পাশে না পেয়ে নিবিড়ও খাবারের টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়েছে। আশার দিকে তাকিয়ে বলল, নতুন করে খাবার নিয়ে আয়। বলেই চলে গেল গেস্ট রুমের দিকে। বিকালে মায়েশা আর ওর মার এসে হাজির। নিবিড়রা তখন শপিং মলে যাবার জন্য বের হচ্ছিল। মায়েশা এসেই তা দেখে যাওয়ার বায়না ধরল। অগতা ওকে নিয়ে যেতে হলো। এদিকে নিবিড় বন্ধু মহলের সবাই এসেছে। তৌহিদ এসে জানালো ওর সাথে নাকি রাত্রির কথা হয়। রাত্রি ওদের কথা জিজ্ঞেস করছিল। ছোঁয়া ফোন নিয়ে নিজেও কথা বলল রাত্রির সাথে, আর বিয়েতে আসতে বলল। রাত্রি আসবে জানালো। মায়েশা শুধু নিবিড় আর ছোঁয়াকে নজরে রাখছে। ভিতরটা পুড়ে যাচ্ছে ওর, কিন্তু কিছুই করতে পারছে না। মন চাচ্ছে ছোঁয়াকে মেরে ফেলতে। নিবিড় একটা লেহেঙ্গা পছন্দ করেছিল ছোঁয়ার জন্য। তখনই দৌড়ে এসে মায়েশা সেটা হাতে নিয়ে বলল, ব্রো কি সুন্দর এটা, আমি নিব প্লিজ, বলে টেনে হাতে নেয় বেগুনি কালারের লেহেঙ্গা। নিবিড় কিছু বলতে চাইছিল, ছোঁয়া ওকে টেনে এনেছে। ওখানে আর কথা বলে ঝামেলা চায় না, আপনি এ নিয়ে আর কথা বলিয়েন না। এজন্য দোকানে এসে শাড়ি দেখছে ওরা। রিশা একটা কাতান শাড়ি আনলো ম্যাজেন্টা কালারের। নিবিড় উল্টে পাল্টে রেখে দিল সেটা। শাড়ি বের করতে করতে পাহাড় হয়ে ফেলেছে দোকানদার, কিন্তু নিবিড়ের পছন্দ হচ্ছে না। আমি ক্লান্ত চোখে গালে হাত দিয়ে বসে আছি। নিবিড় একটা মিষ্টি কালারের বেনারসি হাতে তুলে নেয়। সোনালি কাজ, সুন্দর পাথর বসানো, দারুণ শাড়িটা। নিবিড় সেটার আঁচল তুলে দিল আমার কাঁধে, তারপর সেটা সিলেক্ট করলো। এরপর এলো লেহেঙ্গার হাউসে। পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা চয়েস করলো, তার ওড়না আমার মাথায় দিয়ে ঘোমটা টেনে। আপনি দেখি মেয়েদের থেকেও বেশি সময় নেন, চলেন তো, বিরক্ত লাগছে। চুপচাপ আমার পিছনে আসো তো। নট। নীল লেহেঙ্গা নিল আরেকটা। আমাকে নীলে ভালো দেখায় না, কালো মেয়েদের নীলে খারাপ লাগে। নিবিড় ধমক দিয়ে বলল, চুপ বেয়াদব, আমি যা খুশি নেব। একদম আমার বউকে কালো বলবে না, মেরে ফেলবো। গয়নার দোকানে এসে আমাকে গয়না পরিয়ে জোকার বানালো নিবিড়। গলায়, কানে, মাথায়, হাতে, কোমরে পরিয়ে সিলেক্ট করলো। আমার দিকে তাকিয়ে বলল, রানীর মতো লাগছে। এটা তো নিবিড়ের পাঠ রানী। আমি কটমটো করে চেয়ে আছি। এইভাবে তাকিয়ে না, এইখানে লাগে। বুকের বাম পাশে ইশারা করে বলল। সবাই ডিনার করলো। আমি আইসক্রিম খেলাম শুধু। বাসায় এসে দেখি আরেক সার্কাস। মায়েশা পরে ও আমার জন্য চয়েস করে জিনিস নিতে চাইছিল, তাই নিবিড় ধমক দিয়েছিল, এজন্য রাগ করে চলে এসেছিল। এখন সে দেখি ড্রয়িং রুমে বসে কাঁদছে। মায়েশার মা বলল, আমার মেয়েকে তুমি কাঁদিয়ে বাড়ি পাঠালি? বউ পেয়ে বোনদের প্রতি অবিচার শুরু করে দিয়েছিস? ফুপি, তোমার মেয়েকে মার্কেট করিয়ে দিতে পারবো, একবারও বলিনি। আমি এখনও কামাই করি না, এইসব আমি বাপের টাকায় কিনেছি। আর তোমার মেয়েকে যে কি কি শিখিয়ে দিয়েছিল আমি ভালোই বুঝতে পারছি, তাই তাকে বলো এই নাটক বাদ দিয়ে, না হলে কিন্তু। মায়েশার কান্না অফ। ও চোখ মুছে নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু বাদ দাও তো, বলে চলে গেল মাহির রুমে। মাহির নিজের ব্যাগ নিয়ে নিজেও এসে আয়নার সামনে দাঁড়িয়ে রইল। যেহেতু আমি এখন এই বাড়ির বউ, এজন্য রান্নাঘরে এসেছিলাম সহযোগিতা করতে। কেউ আমার সাথে অবশ্য কথা বলেনি, আমি নিজের মতো কাজে এগিয়ে দিচ্ছি। সকালের নাস্তার পর একটা লোক আসে। নিবিড় আমাকে নিয়ে রুমে আসে। তার হাতে আর্ট পেপার, তিনি আর্ট করেন। নিবিড়ের দিকে ভ্রু কুঁচিয়ে তাকিয়ে আছি। নিবিড় আমার দিকে তাকিয়ে বলল, সেই দিন যে অটো ড্রাইভার এর গাড়িতে এসেছিল, তার চেহারা তোমার মনে আছে? আমি ঝটপট বললাম, হ্যাঁ স্পষ্ট মনে আছে। কেন, কি হবে? তুমি সেই ড্রাইভারের চেহারার বর্ণনা দিবে। উনি হচ্ছে আর্টিস্ট, উনি তোমার মুখে তার বর্ণনা শুনে আর্ট করবে। তিনি হচ্ছেন এই কেসের মেন ক্যারেক্টার। তাকে পাওয়া গেলে সব কিছু জানা ইজি হয়ে যাবে, আর তোমাকে ছাড়ানো সহজ হয়ে যাবে। তাকে আমি কোথায় খুঁজে পাবেন? তিনিও এই সবে জড়িত ছিল। এইসব তোমার ভাবতে হবে না, এখন যা বললাম তাই করো। অজ্ঞতা আমায় বলতে হলো। আর্ট শেষ করতে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। একদম সেই লোকটা যেন দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। নিবিড় তাকে তার পারিশ্রমিক দিয়ে কাগজ রেখে দিল আলমারিতে।
আমি নিবিড়ের মুখোমুখি দাঁড়িয়ে বললাম। আমার মাথায় একটুও ঢুকছে না। নিবিড় আমার কোমর জড়িয়ে কাছে টেনে বলল, আসো প্রেম ভালোবাসা করি। আমি ছটফট করে নিবিড়ের দিকে নিজেকে ছাড়িয়ে নিলাম। এইভাবে ধরবেন না, কেমন কেমন জানি লাগে। কেমন লাগে জানি না, অসভ্যতামি করবেন না, যা জিজ্ঞেস করছি বলেন। নিবিড় এবার সোজা দেয়ালে ঠেসে ধরে দাঁড় করিয়ে দিল আমাকে, আর আচমকা গভীরভাবে অধর স্পর্শ করে বলল, বউয়ের কাছে আসলে যে অসভ্যতামি করা হয় আজ প্রথম শুনলাম। কিন্তু আমি তো অসভ্যই, সেই প্রথম দিন থেকেই। আজ কেন ভালো হতে যাব? আমি ঢোক গিলে বললাম, আচ্ছা সরি, ছাড়ুন প্লিজ। কেন জান? আদর না করেই ছেড়ে দেব? দেখুন, এখনো কিন্তু ধর্মীয় মতে আমাদের বিয়ে হয়নি, জানি তো, এজন্য শুধু ঠোঁটে চুমু খেলাম, না হলে আরও কত জায়গায় স্পর্শ করতাম। আপনার একটুও লজ্জা নেই, তাই না? লজ্জা তো নারীর ভূষণ। আমি কি নারী? ধ্যাত। নিবিড় হঠাৎ চুপ করে গেল, প্রখর অনুভূতি ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি থেকে থেকে ঢোক গিলছি। নিবিড় দৃষ্টি দিয়েই আমাকে মেরে ফেলবে মনে হচ্ছে। আমি জড়ানো কণ্ঠে বললাম, কি হয়েছে? নিবিড় আমার কপালে কপাল ঠেকিয়ে বলল, খুব বেশি ভালোবাসতে ইচ্ছা করছে। তুমি আমায় ছেড়ে গিয়ে কতটা কষ্ট দিয়েছো জানো? জানি। আমি যখন মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতাম, কি দেখতাম জানো? ঘন ঘন শ্বাস নিচ্ছি। নিবিড়ের গরম শ্বাস আমার চোখ মুখে বাড়ি খাচ্ছে। আমি চোখ বন্ধ করে বললাম, না। তুমি স্বার্থপরের মতো আমাকে নিঃসঙ্গ করে দিয়ে চলে গেলে। স্বপ্নে কিন্তু তুমি ঠিকই আসতে, এসে আমাকে ভালোবাসতে, অনেক বেশি ভালোবাসতে। আমি এজন্য জেগে থাকার থেকে মাতাল হয়ে পড়ে থাকতাম সব সময়। সেই স্বপ্নগুলো খুব বেশি মধুর ছিল। আমি জেগে থেকে তোমার নিঃসঙ্গতা মেনে নিতে পারতাম না, কিন্তু ঘুমন্ত অবস্থায় তোমার সঙ্গটা খুব বেশি ভালো লাগতো, ভালোবাসাময় ছিল। আমি সেই মধুর স্বপ্নগুলো বাস্তবে চাই ছোঁয়া। স্বপ্নের মতো তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে, প্রত্যেকটা রাত্রে আমার বুকে মাথা রেখে কাটাবে, প্রত্যেকটা সকালে চোখ মেলে আমি তোমার মুখটা দেখব, আর চোখের দিকে তাকিয়ে ভালোবাসি বলবো। পূরণ করবে আমার এই মধুর স্বপ্নগুলো। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, করব। নিবিড় একটু সরে আসলো, আমার কপালে চুমু দিয়ে বলল, সবার সাথে কিন্তু তুমিও দোষী। আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত তোমার ছিল, বাধ্য করলেও নিজ ইচ্ছায় গেছিলে। সব্বাইকে শাস্তি দেওয়ার আগে তোমাকেও দেওয়া উচিত, তাই নয় কি? আমি চমকে উঠে বললাম, কি বলছেন? আপনি আমাকে শাস্তি দিবেন? অপরাধ যে করে তার শাস্তি পাওয়াই উচিত। আমিও কিন্তু আপনাকে ছাড়া ভালো ছিলাম না। নিজের খারাপ থাকাটা তুমি নিজের দায়িত্বে বেছে নিয়েছো। নিবিড় আমাকে রেখেই বেরিয়ে গেল। আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম। কি শাস্তি দেবে নিবিড় আমাকে? ঢোক গিলে তাকিয়ে আছি, শাস্তি আর খুঁজে পেলাম না। নিবিড়কেই আর পেলাম কই? সারাদিন বাড়ি নেই, বিকালে তার দেখা পেলাম। এসেই তিনি কাজে লেগে গেছে কাল হলুদ সন্ধ্যার আয়োজনে। আজকে হালকা আয়োজন করেছে ঘনিষ্ঠ চাচাতো মামাতো ভাই বোনেরা। হালকা সাজুগুজু করে রাতে মেহেন্দি লাগাবে ও নাচানাচি করবে, এজন্য ছাদে সব কিছু নিয়ে রেডি করছে। আমিও ওদের হাতে হাত কাজে কাজ দিচ্ছি। নিবিড়ের আনা নীল লেহেঙ্গা পরতে হলো আমাকে, নিবিড়ের আদেশ বলে কথা। নিবিড় নীল পাঞ্জাবি পরেছে। লেহেঙ্গাটা যেহেতু সিম্পলের ভেতরে, এজন্য পরেছি। রাত 8টায় সবাই উপরে গিয়ে বসে আছি। মেহেন্দি আর্টিস্ট বলতে নিবিড়ের চাচাতো বোন নার্গিস আপু। নিবিড় বসে আছে আমার পাশে, জোর করিয়ে আমার হাতে নিজের নাম লিখিয়েছে। এত কিছুর মাঝে তাহমিনা আপুর দেখা পাইনি, আর সকাল থেকে তাকে দেখছি না। খাবার টেবিলেও ছিল না। আমি ফিসফিস করে বললাম নিবিড়কে, তাহমিনা আপু কোথায়? দেখছেন, এই মহিলার কথা আমার কাছে বলবেন না। এত রাগ করছেন কেন? ওনার জন্য আমার জীবন থেকে 9টা মাস হারিয়ে গেছে তুমি বিহীন। আমি মেহেন্দি হাতে বসে আছি। নিবিড় ফোন কানে ধরে সরে এলো, কারণ এখানে নাচানাচি গান বাজনা হচ্ছে। এজন্য দূরত্বে গিয়ে কথা বলার জন্য। আগামীকাল লিলি আর দীপা আসবে, ওদের কল করেছিলাম। এদিকে মামা মামিকেও খবর দেওয়া হয়েছে, আসবে কিনা জানি না। রনিকে দেখি না কতদিন, আসলে ভালো হতো। নিবিড় পূর্ব পাশের কোনায় চলে এসেছে, এখন একটু শান্তিতে কথা বলা যাচ্ছে। ওদিকে চেঁচামেচিতে কিছুই শোনা যায়নি, এজন্য আস্তে আস্তে একদম কর্নারে চলেছে। এসেছে এদিকে অন্ধকার। ফোন রেখে পিছনে ঘুরতে একজোড়া হাত ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। আচমকা এমন হওয়াতে ও চমকে পিছিয়ে রেলিংয়ের সাথে ঠেকে যায়। অন্ধকারে কে ওকে জড়িয়ে ধরেছে ও বুঝতে পারছে না, কিন্তু রাগে ওর কপালের রগ ফুলে উঠেছে। নিজের থেকে সরিয়ে দিতে চেষ্টা করছে, কিন্তু ততই মেয়েটি ওকে আরও শক্ত করে চেপে ধরছে।
নিবিড় ফোন পাঞ্জাবির পকেটে ঢুকে 2 হাতে ধাক্কা মেরে সরিয়ে দিল। মেয়েটি ওর থেকে ছিটকে সরে গেছে, সরে গিয়েও থামেনি, আবার এগিয়ে আসে, জোর করে চুমু খেতে চাইছে। নিবিড় হতবুদ্ধি হয়ে গেছে। কে এই মেয়ে? ও তাড়াতাড়ি হাত ধরে আলোতে আনতে চায়। মেয়েটি ভয়ে নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে চলে যায়। নিবিড়ও ছুটে আসে। এইখানে কে আমার সাথে এমন করতে পারে? মাইশা? কিন্তু ও তো ছোঁয়ার সাথে বসে আছে। তাহলে কে ছিল এ মেয়ে? ইভা, রিশা, মাহি? ওরা তো এমন করবে না। অপরিচিত কোনো মেয়ে ওকে জড়িয়ে ধরেছিল ভাবতে রাগে লাল হয়ে ওঠে। কারো দিকে না তাকিয়ে নিচে নেমে আসে। বাথরুমে ঢুকে বুক, গলা, গাল ডলে লাল করে গোসলখানা থেকে বের হয়। উপরে আর যায় না। এই মেয়েকে ধরা না পর্যন্ত ও শান্তি পাবে না। এদিকে অনেকক্ষণ ধরেই নিবিড়কে আমি খুঁজছি। কোথায় গেলেন তিনি? তার দেখা আর পেলাম না। মেহেন্দি শুকিয়ে আসছে। 2 ঘন্টার মতো হাঁসফাঁস করে উঠে দাঁড়ালাম। সবাইকে রেখে আমি নিচে নামতে লাগলাম। উদ্দেশ্য নিবিড়কে খোঁজা। প্রথম লাইনে সিঁড়ি নেমে দ্বিতীয় লাইনে সিঁড়িতে নামতেই মনে হলো কেউ আমাকে পিছন থেকে ধাক্কা মারল। লেহেঙ্গা যেহেতু পরেছিলাম তাতে মেহেন্দির জন্য ভালো করে ধরতে পারিনি, এজন্য সাবধানে আস্তে আস্তে নামছিলাম। ধাক্কা লাগায় লেহেঙ্গাটা ভেজে উল্টে পড়লাম সিঁড়ি গড়িয়ে। এদিকে তখন আশা আসছিল। ও আমাকে এইভাবে পড়তে দেখে চিৎকার করে বাসা মাথায় করে তুলে নিল। আর আমি তো কথা বলতেই পারছি না, নড়তে পারছি না। সারা শরীর ব্যথায় চিনচিন করছে। কপালেও বাড়ি খেয়েছি। ওঠার শক্তি অবশিষ্ট নয় আমার। মুখ থুবড়ে পড়ে আছি ফ্লোরে। সিঁড়ির দরজার কাছে প্রথম রুমটা ছিল তাহমিনা আপুর। চিৎকারে আপু প্রথম দৌড়ে এলো আমার কাছে আর জিজ্ঞেস করলো কি হয়েছে। আমাকে ধরে ওঠানোর চেষ্টা করলো। আমিও উঠতে পারছি না। ব্যথায় আমার চোখ দিয়ে জল গড়িয়ে পানি পড়ছে। নিবিড় বাদে সবাই এসেছে আমাকে তাহমিনা আপু আর আশা টেনে তুলে নিল। গেস্ট রুমে দূরে বিদায় আপুর রুমে নিয়ে গেল আমাকে। ব্যথা ভুলে ভাবছি কে আমাকে ধাক্কা দিল। আমি স্পষ্ট অনুভব করছি কেউ আমাকে সজোরে ধাক্কা মেরেছে। আশা দৌড়ে চলে এসেছে নিবিড়ের রুমে। সব বলতেই নিবিড় ছুটে এসেছে রাফসান কাকার রুমে। আপু তখন আমার কপালে ব্যান্ডেজ করে দিচ্ছে, কারণ বাড়ি খেয়ে রক্ত বেরিয়ে গেছে। নিবিড় এসে আমাকে 5 কোলে তুলে নিজের রুমে নিয়ে গেল। আপুকে ব্যান্ডেজ পর্যন্ত করতে দিল না। আপু অপমানিত মুখে বসে তাকিয়েছিল। পড়লে কিভাবে জানি না। তুমি একা নামতে গিয়েছিলে কেন? আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে খুঁজতে আসছিলাম। বা হাজব্যান্ডকে চোখে হারাও দেখছি। তেমন কিছু না। আপনি সেই যে ফোন কানে ধরে গেলেন আর এলেন না কেন? মুখটাও কেমন জানি লাগছে। এই সময় গোসল নিয়েছেন কেন? নিবিড়ের মুখটা গম্ভীর হয়ে উঠল। ছোঁয়াকে কিভাবে বলবে কথাটা? ও বুঝতে পারছে না। কি হলো, কথা বলছেন না কেন? এত রাতে গোসল করেছেন কেন? শরীর খারাপ লাগছে কি? নিবিড় কথা ঘুরিয়ে বলল, কোথায় কোথায় ব্যথা পেয়েছো বলো। আপনি কথা ঘোরাচ্ছেন। না, এখন বলতে চাচ্ছি না, তুমি জিজ্ঞেস করো না। আচ্ছা, করলাম না, কিন্তু এটা তো বলেন আপনার গালে আর গলায় কি হয়েছে? এত লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে অনেক ঘষেছেন। নিবিড় কালো টি শার্ট পরেছিল। গেঞ্জির গলায় বোতাম দেখা 2টা নিবিড় বোতাম লাগায়নি, এজন্য ফর্সা গলা লাল টকটকে হয়ে আছে সেটা দেখা যাচ্ছে। গাল দুটো লাল হয়ে আছে। আর সকালে নিবিড় দাড়ি মুছ কামিয়ে এসেছে। এখন আর তাকে জঙ্গল দেখা যায় না। আগের সেই নিবিড় লুকে ফিরে এসেছে। আমি নিবিড়ের গালে হাত বুলিয়ে বললাম, কি হয়েছে আপনার? নোংরা কিছু ছুঁয়ে দিছিল, তাই ঘষাঘষি করছি। তাই এভাবে? নিবিড় কথা বলল না। আমি এগিয়ে এলাম নিবিড়ের দিকে আর একদমই কাছে চলে এলাম। লাল হওয়া গালের কাছে মুখ এগিয়ে চুমু খেলাম। নিবিড় চোখ বন্ধ করে ভালোবাসার মানুষটির আদর স্পর্শ অনুভব করল। আমি সরে আসতে চাইলে নিবিড় আমার হাত চেপে ধরে আটকে বলল, এখানেও একটু ছুঁয়ে দাও, নোংরা স্পর্শ চলে যাক তোমার স্পর্শে, বলে বুকের দিকে ইশারা করল। আমি নিবিড়কে জড়িয়ে ধরলাম। বুকে মুখ গুজে বললাম, এই বুকে ছোঁয়া ছাড়া আর কারো স্পর্শ পড়তে দেবেন না কখনো। এটা আমার একান্ত ব্যক্তিগত জায়গা। দুজনে ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে জড়িয়ে বসে রইল। এদিকে একজোড়া চোখ দরজার সামনে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে হিংস্র দৃষ্টি ফেলে। সকালে খুব দ্রুত রাত্রি এসে হাজির। মেয়েটার মধ্যে মিশুক ভাব আছে। এসে সবার সাথে মিশে গেছে। আমার সাথে রুমে এসে গল্প জুড়ে দিয়েছে। সাথে কপালের আঘাত থেকে জিজ্ঞেস করছে কি হয়েছে। কালের ঘটনা বলেছি। ও তো এখন গোয়েন্দাগিরি শুরু করেছে। কে ধাক্কা দিয়েছে খোঁজার জন্য। ধাক্কার ব্যাপারটা আমি নিবিড় থেকে লুকিয়ে গেছিলাম। ও জানে না। রাত্রিকেও বললাম না জানাতে।
জানো ছোঁয়া, আমি কিন্তু তোমার বরের উপর ক্রাশ খেয়েছিলাম। তাই কবে ট্রেনে থাকতে আমার হাজব্যান্ড এর উপর ক্রাশ খেয়ে এখন সেটা আবার আমাকে বলছো? ভয় করছে না আমাকে? আরে শোনো, আমি কিন্তু 2বার ক্রাশ খেয়েছিলাম। আমি চোখ কপালে তুলে বললাম, এই মেয়ে আমার স্বামীর দিকে বাজে নজর দিলে কিন্তু চোখ তুলে নিব। আরে শোনো না, প্রথমবার তোমার হাজব্যান্ড বরের রূপ এনে ক্রাশ খেয়েছি, আর দ্বিতীয়বার তোমার আর নিবিড়ের ভালোবাসা দেখে ক্রাশ খেয়েছি। কত কেয়ার করে নিবিড় ভাইয়া তোমার। ইস, চোখে হারায়। এমন একজন আমারও চাই যে আমাকে চোখে হারাবে। তাই আমাদের তৌহিদ ভাইয়া আছে তো। ধ্যাত, কি বলছো? রাত্রি তৌহিদ ভাইয়া কিন্তু তোমাকে সেই মাপের পছন্দ করে। কই, উনি তো কখনো বলেনি। বলেনি তো কি হয়েছে, বলতে কতক্ষণ। এবার রাত্রি কিছু লজ্জা পেল বোধহয়। আমি আর ওকে লজ্জা দিলাম না। নিবিড় আমাকে সকালেও কোথায় জানি চলে গেছে হন্তদন্ত হয়ে। নিবিড় আজ গেছে থানার অটো ড্রাইভারকে খুঁজে পেয়েছে। তার নাম হানিফ। সে খুনের পর তিনি ভয়ে শহর ছেড়ে পালিয়েছিল। এদিকে জসিমের সাথে থাকা 4জনকে অ্যারেস্ট করা হয়েছে, সাথে হানিফকেও। হানিফ ভয়ে সব সত্য বলে দিয়েছে। সব শুনে শায়ের বুঝতে পেরেছে এখানে ছোঁয়ার কোনো দোষ নাই। আর তাছাড়া গুলি লাগার আগেই অ্যাক্সিডেন্ট হয়েছিল, এমনটা বলেছে হানিফ। অযথায় ছোঁয়াকে পেরেশানিতে রাখা হয়েছে, এজন্য তথ্য প্রমাণ কোর্টে পেশ করা হয়েছে। ছোঁয়ার নির্দোষ প্রমাণ হয়। নিবিড় অস্থির নিঃশ্বাস ফেলে থানা থেকে বেরিয়ে এসেছে। সোজা ছোঁয়ার মামির ফ্ল্যাটে গিয়ে হাজির। ছোঁয়ার মামি নিবিড়কে দেখে ভয়ে পা সরিয়ে ধরে বসেছে। নিবিড় রনিকে নিয়ে বাসায় ফিরে আসে। ছোঁয়া মামিকে আনেনি। তিনি আসতে চেয়েছিলেন, কিন্তু নিবিড় বলেছে, আমাদের শুভ কাজে আপনার অশুভ ছায়া রাখতে চায় না। আসার আগে মামার সাথে কথা বলে এসেছে। এতদিন পর রনিকে পেয়ে ছোঁয়া খুব খুশি হলো। খুশিতে রনি চিৎকার করে আপা বলছে। লিলি আর দীপা চলে এসেছে। এত ঝামেলায় দীপার সাথে আর দেখা করতে যেতে পারিনি। দীপা আসতে ওর মেয়েকে কোলে নিয়ে নামায়নি। পার্লারের লোক আমাকে হলুদ শাড়ি পরিয়ে রেডি করিয়ে দিয়েছে। মাহি লেহেঙ্গা পরতে বলেছিল, আমি না করেছি। ওরা সবাই সেম লেহেঙ্গা পরেছে, আমি একাই শাড়ি পরেছি। রাত্রিও লেহেঙ্গা পরেছে। তৌহিদ ভাইয়া আসার পর থেকে রাত্রিকে জ্বালিয়ে মারছে। আঠার মতো পেছনে লেগে আছে। নিবিড় হলুদ পাঞ্জাবি গায়ে এগিয়ে এলো। আমি হা করে তাকিয়েছিলাম। নিবিড় সবার আগে আমার গালে হলুদ লাগিয়ে বলল, আমার বউয়ের আমি সবার আগে আমার বউকে গায়ে হলুদ লাগাবো। তারপর সরে গেল। সবাই মিটিমিটি হাসলো। নিবিড়ের মা পর্যন্ত এসে আমাকে হলুদ দিয়েছে। আমি চোখ কপালে তুলে তাকিয়েছিলাম। ওনাকে মোটেও আশা করিনি। ওনার স্বাভাবিক আচরণের কারণ বুঝতেছি না, আর তাহমিনা আপুর মন খারাপের কারণও বুঝছি না। সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। নিবিড়কে যে জিজ্ঞেস করবো তাও সুযোগ পাচ্ছি না। মানুষটা এত ব্যস্ততা কোথা থেকে এলো? সারাদিন তার নাগাল পাওয়া যায় না। রাত্রি আমার সাথে ঘুমালো। সারা রাত তৌহিদ ভাইয়ের সাথে কলে কথা বলেছে। দুজনের মধ্যে প্রেম আছে কিনা চেপে ধরলাম রাত্রিকে। এই মেয়ে তৌহিদ ভাইয়া তোমায় প্রপোজ করেছে, তাই না? কিছু বলছো না কেন? তেমন কিছু না। তাহলে রাত জেগে কথা বলছো যে? ওই আসলে উনি একটা গল্প বলছিল, তাই লেট হয়ে গেল। প্রতিদিন কথা বলো? কিন্তু এত সময় বলি না। তুমি নিবিড় ভাইয়ার সাথে কলে কথা বলো না? আমার তো ফোনই নাই, কথা বলবো কি করে? বলো কি? যখন চলে গেছিলাম তখন হারিয়ে গেছিল, আর পরে কিনতে চেয়েছিলাম আর কেনা হয়নি। রাত্রি গালে হাত দিয়ে বলল, তোমাদের প্রেম কাহিনীটা বলো না, খুব শুনতে ইচ্ছে করছে। আমাদের তো প্রেমই হয়নি। আমাদের প্রেম ছিল দুজনের মনে লোকানো। আমাদের প্রেমটা ছিল অবাধ্য মনের প্রেম, যে প্রেমটা আমরা দুজনেই লুকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু অবাধ্য মন কি লুকিয়ে রাখা যায়? শিকড় ভেঙে বেরিয়ে আসে হুট করে। তৎপর প্রেম হওয়ার আগেই বিচ্ছেদ ঘটে। তারপর রাত্রি জোড়াজুড়িতে আমাকে সব বলতে হয়। রাত্রি গালে হাত দিয়ে সব শুনলাম। সো সুইট। জানো, তৌহিদ বলেছে আজ আমাকে সারপ্রাইজ দেবে। মনে হচ্ছে মনের কথা আজকেই জানাবে। 5:30টায় আমি রুম থেকে বেরিয়ে এলাম নিবিড়ের রুমে একটা চক্কর দেওয়ার জন্য। গুটিসুটি পায়ে নিবিড় রুমে চলে গেলাম। নিবিড় দরজা আটকে ঘুমায়, কিন্তু এখন এটা করে না, হয়তো আমি আসবো ভাবে। আমি দরজা আস্তে করে খুলে ভিতরে তাকাতেই আমার পায়ের তলার মাটি সরে যায়। চোখ বন্ধ করে ফেলি। এটা আমি কি দেখলাম? মাইশা নিবিড়কে জড়িয়ে ধরে শুয়ে আছে। শুধু তাই নয়, নিবিড়কে চুমু দেওয়ার চেষ্টা করছে ঠোঁটে। নিবিড় ওকে নিজের থেকে সরাতে ব্যস্ত। আমি যে এখানে এসেছি সেটা ওরা দুজনেই লক্ষ্য করেনি। নিবিড় দরজার দিকে পিট করে আছে, তাই ও দেখবে না। কিন্তু মাইশা চট করে আমাকে দেখে ফেললো। আমায় দেখতেই বলতে লাগলো, ব্রো, এসব কি করছো? ছাড়ো আমাকে।
আজ তোমার বিয়ে, আর তুমি আমাকে, আমি জানি ছোঁয়া আমার মতো সুন্দরী না, তাই বলে ওকে তুমি ঠকাতে পারো না। তোমাদের তো বিয়ে হয়ে গেছে। নিবিড় নিজেই অবাক মাইশার কথা শুনে। আজ সকালের মাইশা এমন নির্লজ্জপানা দেখে ও বুঝে গেছে কালকে সেই মেয়েটাও ওই ছিল। ভাবতেই ওর লজ্জা লাগছে, এই মেয়েটা ওর সম্পর্কে বোন। ছি, তার থেকে এমন কাজ সে থমকে দিয়েছে। মানুষ এত খারাপ হতে পারে, সেটা মেয়ে কিভাবে এমন বেহায়া হতে পারে। তখনই ছোঁয়া ছুটে এসে মাইশার চুলের মুঠি শক্ত করে ধরে এলো পাথারি পাড়তে লাগে। নিবিড়ের থেকে সরিয়ে এনেছে। নিবিড় ছোঁয়াকে দেখে যতটা আজ চমকে, আর তার থেকে বেশি হতবাক হয়েছে ছোঁয়ার রূপ দেখে। এদিকে নিবিড় এর রুমে চিৎকার চেঁচামেচি শুনে জাগ্রত হওয়া অনেকে ছুটে এসেছে। সবাই এসেছে ছোঁয়ার হাতে মাইশাকে মার খেতে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মাইশার মা ছুটে এসে মাইশাকে ছাড়িয়ে জড়িয়ে ধরেছে। নিবিড় কি করবে বুঝতে পারছে না। ও ছোঁয়ার রূপ দেখে হতবিহ্বল। ছোঁয়া নিজেকে সামলাতে পারছে না, আবার ছুটে মাইশাকে ধরতে চাইলে নিবিড় ওকে জাপটে ধরে। মাইশার মা চিৎকার করছে, আমার মেয়েকে মারলে কেন? তোর বউ নিবিড়, এর একটা বিচার না করলে আমি কিন্তু আর কোনোদিন তোদের বাড়ি আসবো না। নিবিড় ছোঁয়াকে শান্ত করে বলল, নিজের মেয়েকে জিজ্ঞেস করো, আর তোমার মেয়ের মুখও আমি কোনোদিন দেখতে চাই না, ইভেন বিয়েতেও না। থাকলে আমি খুশি হব। অপমানে চিৎকার করতে লাগলো। নিবিড়ের বাবা ধমক দিয়ে নিবিড় চুপ করে গেল। মাইশার মা সেই মুহূর্তে রাগে চিৎকার করতে করতে চলে গেল। নিবিড় সবাইকে নিজের রুমে থেকে বের করে দরজা আটকে দিল। ছোঁয়াকে বিছানায় বসিয়ে গ্লাসে করে পানি এনে দিল। ছোঁয়া ঢকঢক করে পানি খেয়ে মাথা নিচু করে বসে রইল। ছোঁয়া, আমি ছলছল চোখে নিবিড়ের দিকে তাকালাম। কাঁদছো কেন? বিশ্বাস করো, ও জোর করে এসব করেছে। আমি শুধু তোমাকেই ভালোবাসি। নিবিড় আমার দিকে অসহায় মুখ করে বলল। আমি বললাম, ও আপনাকে চুমু খেলো আমার চোখের সামনে, আপনাকে জড়িয়েও ধরেছিল। আমি ঘুমিয়েছিলাম। ও কখন এসছে আমি টের পাইনি, কিন্তু জাগ্রত হতেই আমি ওকে সরিয়ে দিয়েছি। গতদিনও ও এই কিছুই করেছিল, তাই না? অন্ধকারে ছিল তাই দেখিনি, কিন্তু এখন শিওর ওই ছিল। আমি কান্না গলায় বললাম, কোথায় কোথায় স্পর্শ করেছে সত্যি করে বলুন। শুধু গালে আর জড়িয়ে ধরেছিল। আমি আবার ডুকরে কেঁদে উঠলাম। আমার স্বামীকে অন্য মেয়ে স্পর্শ করবে আমার কেমন লাগছে জানেন? এখন আমাকে যদি কেউ এভাবে টাচ করতো আপনার কেমন লাগতো বলেন? খুন করে ফেলতাম। চোখ লাল করে বলল নিবিড়। নিজেকে রক্ষা করতে আমি দুজনের সাথে লড়াই করেছি, শুধু আপনার জন্য নিজেকে পবিত্র রেখেছি। জানি তো, আজ স্বামীকেও তো বাঁচালে। আমার বউ যে খুব সাহসী আমি জানি। আমাকে একদম ভীতু ভাববেন না। নরম হলেও নিজের স্বামীর ভাগ কাউকে একটুও দেব না। কেউ নিতে চাইলে খুন করে দিব। একটা তো করেছো, আর করবে নাকি? একটা করার সাহস পেলে 100টা করার সাহস রাখা যায়। নিবিড় ছোঁয়াকে শান্ত করে নিল। একটা বিয়ে বাড়িতে মানুষজনের অভাব থাকে না। দূর দূরান্তে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনে ভরপুর হয়ে থাকে। সেখানে অবশ্যই পরিবারের প্রত্যেকটা মানুষ উপস্থিত থাকে, কিন্তু আমার এই বিয়েতে 2টা মানুষ উপস্থিত। আমার একমাত্র শাশুড়ি মা, যিনি রুম থেকে বের হয়নি। আমি জানি তিনি আমাকে মেনে নিতে পারে না, কিন্তু তিনি আমার সাথে এমন খারাপ ব্যবহার করার সুযোগ পায় না, এজন্য রুমের বাইরে বের হয়নি। আরেকজন মানুষ রাফসান কাকা, যিনি সকালে গন্ডগোলের কিছুক্ষণ পরে দেখেছি ট্রলি ব্যাগ নিয়ে বের হচ্ছে। সবাই তো অবাক। তাকে জিজ্ঞেস করলাম, বলেছে তার নাকি অফিসের কাজে বিদেশ যেতে হবে। সেটা আমরা সবাই জানি। আর্মি অফিসার প্রত্যেকটা পদে দেশের বাইরে থাকার লাগে কয়েক মাস, কাকারও যাওয়ার লাগবে 2 মাস পর। কিন্তু সে আমাদের বিয়ের দিন এত আগে কেন চলে যাচ্ছে বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলে কিছু বলেনি, কিন্তু নিবিড় ছিল নির্লিপ্ত। তাহমিনা আপু কেঁদে কেটে অস্থির। আমি অবাক হয়ে চেয়েছিলাম। কেন জানি মনে হচ্ছিল এইসব কিছু হচ্ছে অন্য কারণে। নিবিড়কে এক কোণায় টেনে নিয়ে জিজ্ঞেস করলাম, আপনি সব কিছু জানিয়ে দিয়েছেন কাকাকে? নিবিড় যেন আমার এই প্রশ্নের অপেক্ষায় ছিল। সব কিছু জানার পরে কাকির উপর আমার খুব রাগ। এখনো সেই রাগ যায়নি, কিন্তু আমি চাইনি এইসব জেনে কাকা কষ্ট পাক। তিনি অনেকগুলো বছর কষ্ট পেয়েছে। এতদিন পর তিনি আনন্দে আছে। আমি আর আনন্দটাকে নষ্ট করতে চাইনি, কিন্তু সত্যি তো কখনো চাপা থাকে না। তুমি না বললেও বলার মানুষের অভাব ছিল না। মম সব কিছু জানতো। মম সব জানিয়ে দিয়েছে কাকাকে। আমি এইসব কিছু জানতাম না। গতকাল রাতে কাকা এসেছিল আমার কাছে, আমার সামনে মাথা নিচু করে ক্ষমা চেয়েছে। লজ্জায় কাকা আমার দিকে তাকাতে পারিনি। আমি কাকার এই রূপ দেখে খুবই কষ্ট পেয়েছি। কাকার মুখটা ছোট একটুখানি হয়ে গেছিল। তিনি ভাবতে পারেনি কাকির জন্য তুমি চলে গেছিলে, আর কাকির জন্য আমরা কষ্ট পেয়েছি। এজন্য কাকা বলেছে কাকিকে একটা শিক্ষা দেওয়ার জন্য তিনি আগেই দেশের বাইরে চলে যাবে।
আপুর জন্য খারাপ লাগছে, কিন্তু এমনটা হওয়ার ছিল। আপুর দিকে আমার তাকানো যায়নি। সারাবেলা কেঁদে কেটে একবার আমার কাছে এসেছিল, আমি কথা বলিনি, মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। বিয়ে কার্যক্রম তাড়াতাড়ি হলো। আফিয়ার দেখা পর্যন্ত পেলাম না। ও আসবে আমি যেন কল্পনাই করিনি। নিবিড় আর আমি স্টেজে বসে ফটোশ্যুট করছিলাম। আফিয়া ও আমাদের কাছে দাঁড়িয়ে পোজ দিল, তারপর আমাকে আচমকা জড়িয়ে ধরলো। আমি তো থতমত খেয়ে বললাম। আফিয়া অশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়ে বললাম, এত খারাপ বিহেভ করেছি, তবুও আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছো কেন? আমি বেঁচে গেলে আবার তো নিবিড়কে কেড়ে নিতে পারতাম। জানা সত্ত্বেও কেন বাঁচিয়েছ? যেতে বিপদ ঘাড়ে নাও কেন? আমি বেঁচে থাকতে তুমি নিবিড়কে নিতে পারবে না। আরেকটা কথা কি জানো, খালি মাঠে খেলতে ভালো লাগে না, কাড়াকাড়ির মাঝে আমার মানুষ আমার কাছে ভাবতে শান্তি লাগে। জানি না বেঁচে যাওয়ায় কেন তোমার প্রতি রাগ আনতে পারছি না। নিবিড়কেও আর জোর করে পেতে ইচ্ছে করে না। তোমার জন্য থাকা ভালো সত্তাটা বেরিয়ে আসছে। তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আর আমাকে মাফ করে দিও। নিবিড়ের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস। জানি আমাকে আর বন্ধু ভাবিস, এটার যোগ্য আসলেই আমি না, কিন্তু তবুও বলবো, পারলে ক্ষমা করে দিস। আমি তোর মতো বন্ধুত্ব হারাতে চাই না। নিবিড় কথা বলল না, মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আমি কিছু বলতে চেয়েও পারলাম না। আফিয়া যা করেছে এরপর এত সহজে তাকে ক্ষমা করতে পারবে না? নিবিড় সময় লাগবে। আফিয়া যদি সত্যি ভালো হয়ে থাকে, একদিন নিবিড় ওকে ক্ষমা করবে। আফিয়া একটা গিফট আমার হাতে দিয়ে চলে গেল। আবির একটা মেয়েকে ধরে নিয়ে এলো স্টেজে। নিবিড় আর আমি তখন বসেছিলাম। আবির এসেই বলল, ব্রো দেখ তো এই মেয়েকে ছিল নাকি? নিবিড় তাকালো। মেয়েটাকে কোনোদিন দেখেছে বলে মনে পড়ছে না। নিবিড় ভ্রু কুটি করে ভেবে বলল, না। নিবিড় না বলতে দেরি, মেয়েটা চিৎকার করে দেরি করলো না, কি বলছেন? আপনি আমাকে চিনতে পারছেন না? ও মাই গড, এটা আপনি কি করে বললেন? আমি যে ওই দিন রেস্টুরেন্টে সামনে আপনাকে প্রপোজ করেছিলাম, ভুলে গেছেন? মেয়েটার কথা শুনে আমি ও আবির দুজনেই চোখ কপালে তুলে তাকিয়ে আছি। আমি সন্দেহের চোখে তাকিয়ে আছি নিবিড়ের দিকে। নিবিড় বলল, ও হতে পারে, আমার খেয়ালে আসছে না। মেয়েটা কাদা কাদা মুখ করে কিছু বলবে, আবির টেনে তাকে নিয়ে চলে গেল। নিচে এসে বলল, তুমি আমার ব্রোকে প্রপোজ করেছিলে? হ্যাঁ করেছিলাম তো। তোমার ব্রোকে প্রপোজ করেছিলাম সেই মেয়ের সাথে কিনা আমি প্রেম করতেছি? ও গড, তোমার সাথে আমার আজকেই ব্রেকআপ। আরে শুনেন না, আমি তো বাজি ধরে প্রপোজ করেছিলাম, সেটা কি সত্যি ছিল নাকি? আমি তো আপনার প্রেমে পড়েছি, আপনাকে ভালোবাসি। চলো, তোমার শাস্তি আছে। এমা কেন? বয়ফ্রেন্ড থাকতে বাজি ধরে আরেকজনকে প্রপোজ করার শাস্তি? আর জীবনে কাউকে প্রপোজ করব না, সত্যি। এবারের মতো মাফ করে দেন। নো, আমাকে তো এত বাজি ধরেই প্রপোজ করেছিলে। ভাগ্যে স্বামী বাদে কেউ রাজি হয়নি। এখন এই মুহূর্তে তুমি 50 বার উঠবস করবে আর বলবে জীবনে বাজি ধরবো না, আবির ছাড়া কোনো ছেলের দিকে দেখাবো না, কাউকে প্রপোজ করব না, কেউ প্রপোজ করলে নাক ফাটিয়ে দিব। নাও স্টার্ট সুমু। নাক ফুলিয়ে সুমু উঠবস করতে লাগলো আর বলতে লাগলো, তুমি যে 10 বারের বেশি আর করতে পারবে না। করে ঘাসের উপর বসে পড়ল। নিবিড় ছোঁয়ার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, দেখে ছোঁয়ার আগে চোখের দিকে তাকিয়ে আছে, যেন চিবিয়ে চিবিয়ে খাবে ওকে। নিবিড় অসহায় মুখ করে বলল, জান সত্যি আমি ওই মেয়েকে চিনি না। আমার বিরহে আপনি নাকি কেঁদে কেটে ভাসাতেন, তখন এই মেয়ে আপনাকে প্রপোজ করলো কিভাবে? সত্যি করে বলুন, রাজি হয়ে যাননি তো? প্রেম করেছেন না তো এই মেয়ের সাথে? এই পুচকি মেয়ের সাথে নিবিড় প্রেম করবে? আপনি এই মেয়েকে চিনছেন তাই না? ইচ্ছে করে না চেনার ভান করেছেন আমার জন্য। সত্যি চিনি না, তখন আমার ধ্যানে জ্ঞানে শুধু একজন মানুষই ছিল, সে হলো তুমি। শোনেন, এই মেয়ের সাথে যদি আপনার কোনো সম্পর্ক থেকেও থাকে, আমি ওই মেয়েকে খুন করে ফেলবো। আমি আবার দরার সাগর নয়, আপনাকে এজন্য ছেড়ে দেব না। এত উদার মনের মানুষ আমি নই। নিজের জিনিস আমি শক্ত হাতে ধরে রাখতে জানি, বুঝছেন? এবার যেহেতু এই ছোঁয়ার খপ্পরে পড়েছেন, যতদিন বেঁচে আছেন ততদিন এই আমার সাথে আপনাকে থাকতে হবে। ভালো লাগুক আর নাই লাগুক, আমার বর হলেই থাকতে হবে আপনাকে। এই যে মিসেস নিবিড়, আমি শেষ নিঃশ্বাস অবধি আপনার বর হয়ে থাকতে চাই। বিয়ের অনুষ্ঠান শেষ হতে রাত্রিকে নিয়ে তৌহিদ কোথায় যেন চলে গেল। রাত্রি বুঝে উঠতে পারছে না তৌহিদ ওকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে। অবশেষে দেখা যায় তৌহিদকে নিয়ে এসেছে নিবিড়দের বাগানে, যেখানে নিবিড়কে আর ছোঁয়াকে যে কাজী সাহেব বিয়ে পড়েছেন সেই কাজী সাহেব বসে আছে। রাত্রি অবশ্যকে তাকায় তৌহিদের দিকে, উনি এখানে কেন? আপনি আমাদেরকে এখানে এনেছেন কেন? রাত্রি উনি আমাদের বিয়ে পড়াবে। রাত্রি চোখ কপালে তুলে বলে, হোয়াট?
কী সব বলছেন আবোল তাবোল? আপনার মাথা খারাপ হলো নাকি? হ্যাঁ, আমি শুনেছি তোমার ভাই একটু আগে তোমাকে ফোন দিয়েছিল, তুমি বলেছিলে এখনই বিয়ে করতে চাও না। তোমার ভাইয়া নাকি তোমার বিয়ে ঠিক করেছে, আজকে নাকি সেই ছেলের সাথে তোমার ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি নাকি বাসার সবাইকে না জানিয়ে এখানে এসেছো। আমি সব শুনে ফেলেছি। আমি তোমাকে খুব ভালোবাসি। প্রেম করার আগে যে বিয়ের কথা বলতে হবে আমি জানতাম না। প্রপোজ করতে পারিনি, অনুভূতি প্রকাশ করতে পারিনি, কিন্তু বিয়ের কথা বলছি। এতে তুমি হয়তো অবাক হচ্ছ, কিন্তু আমার কিছু করার নেই। তোমাকে আমি হারাতে পারবো না। তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি। আমাকে বিয়েটা হয়ে গেলে আমি শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবো। তুমি জানো, তুমি ফোনে কথা বলছিলে, সেটা শোনার পর থেকে আমি নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। তাই বলে এভাবে বিয়ে? ভাইয়া আমাকে মেরে ফেলবে একদম। প্লিজ লক্ষ্মীটি, রাগ করো না, মানা করো না, রাজি হয়ে যাও না। একবার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর তোমার ফ্যামিলিকে বানিয়ে তোমাকে ঘরে তুলবো, প্রমিস। রাত্রিকে তৌহিদ ভালোবাসে কিনা জানে না, কিন্তু পছন্দ করে, সেই সূত্র ধরে বিয়ের জন্য রাজি হয়ে যায়। ইতস্তত বোধ করে মাথা নাড়ায়। রেজিস্ট্রি না করে কবুল বলে বিয়েটা হয়ে যায় ওদের সেই মুহূর্তে। আফিয়া কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল। ও জানতো নিবিড়কে ক্ষমা করতে পারবে না, ও যা করেছে তারপর ওর ক্ষমা পাবে না, কিন্তু তবুও একটা আশা নিয়ে এসেছিল। যাকে ভালোবাসে তার এমন ঘৃণা নিয়ে কিভাবে বেঁচে থাকবে ও? কেন আগের মতো স্বার্থপর হতে পারছে না? কেন রাগ দেখিয়ে বলতে পারছে না ছোঁয়াকে এ জীবন থেকে সরিয়ে দেব, ওকে আবার নিজের করার জন্য জোর করব? কেন এত ভালো হয়ে গেলাম? ছোঁয়া আমাকে বাঁচিয়ে কি ঋণী করে কেন ভালো করে দিল? ওর শরীরের রক্ত কি আমার শরীরে বইছে বলে আমি এতটা চেঞ্জ হয়ে গেলাম? হঠাৎ একটা হাত আফিয়ার কাঁধ চেপে ধরে আফিয়াকে চমকে তাকিয়ে দেখে আকাশ ওর হাতে চেপে ধরেছে। তুই? হ্যাঁ আমি। চলে যাচ্ছিস? হুম। নিবিড় মুখ ফিরিয়ে নিচ্ছে বলে কষ্ট পাচ্ছিস? আমার মরে যেতে ইচ্ছে করছে। আমি এখন কি করব আকাশ? ছোঁয়া আমাকে কেন বাঁচালো? জেদ করে মরতে গেলেও তো মরে গেলে হয়তো আমি এই কষ্ট থেকে মুক্তি পেতাম। না, আমি নিবিড়কে ভুলতে পারছি না, আর না আমি ওর জীবনে আবার ঝামেলা করতে পারছি। আমি কোথায় ফেসে গেলাম? নিবিড় ছোঁয়াকে খুব ভালোবাসে, ওদের জীবন। দুই তৃতীয় ব্যক্তি ও তোকে কখনো মেনে নেবে না, তাও কেন ওর পিছনে পড়ে আছিস? এদিকে আমি যে প্রথম থেকেই তোকে ভালোবাসি, তোকে জীবনের সব ভাবি, আমাকে নিয়ে তো একটু ভাবতে পারিস? তোর কষ্ট আমি কখনো অনুভব করতে পারিনি রে আকাশ। চাই হয়তো আজকে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই কষ্ট অনুভব করছি যে জায়গায় তুই এতদিন ধরে দাঁড়িয়ে আছিস। তোকে আমি আমার আর নিবিড়ের মাঝে তৃতীয় পার্সন ভাবতাম, আজকে আমি নিবিড়ের জীবনে থার্ড পার্সন হয়ে গেছি। আমি তোকে এখনও সেই 3 বছর আগে যতটা ভালোবাসতাম ততটাই ভালোবাসি। একটু ভালোবাসবি আমাকে? নিবিড়ের মতো করে না বাসিস, তার থেকে কম ভালোবাস, তবু একটু ভালোবেসে আমার হাত ধরবি সারা জীবনের জন্য। আমি আর নিবিড়কে ভালোবাসার জন্য পাগলামি করব না রে। সব কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু তোকে এখনই নিজের ভালোবাসি বলতে পারছি না। কিন্তু আমি চেষ্টা করব তোকে ভালোবাসার আর অতীত ভুলে যাওয়ার। আকাশ আফিয়ার হাতটা নিজের হাতে মুঠোয় নিয়ে একটা চুমু খেল। ধন্যবাদ। ছোঁয়া নিবিড়ের সাজানো বিছানার মাঝখানে বসে আছে ঘোমটা টেনে, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে মাহি ও নিবিড়ের চাচাতো বোনেরা সবাই, যারা এই রুমে ঢোকার জন্য 50,000 টাকা আর্জি জানিয়ে নিবিড়ের কাছে। নিবিড় তাদের সাথে যুদ্ধ করছে, আর একটু পরপর বউ বলে চিৎকার করছে। আবার করল, ও বউ গো, বেরিয়ে আসো এই ডাকাতদের সাজানো রুম থেকে। তোমার স্বামীকে একদিনের রাস্তায় ফকির করে দেবে। তোমাকে নিয়ে না হয় বাসর রাত বাইরে বাগানে কাটাবো, ঘাসের উপর। তবু আমি এই 50,000 টাকা দিয়ে নিজের রুমে ঢুকতে পারবো না। ব্রো, একদম কিপটামি করবে না, টাকা দাও, না হলে আজ আর বউকে পাবে না। নিজের বিয়ে করা বউয়ের কাছে যেতেও এত খরচ করবে জানলে কবুল পড়ার পরই বউকে নিয়ে পালাতাম। তুমি কি টাকা দিবে, নাকি সারা রাত দরজার সামনে দাঁড়িয়ে ভাই বোনদের সাথে ঝগড়া করবে? আবির এগিয়ে এসে বলল, ব্রো যাও, তোমার জন্য মায়া হচ্ছে, এজন্য আমি 5,000 কমিয়ে দিলাম। এবার তো টাকাটা দাও। নিবিড় খুশিতে পকেট থেকে 5,000 টাকা বের করে আবিরটা হাঁটতে দিয়ে জড়িয়ে ধরে বলল, এই না হলে আমার ভাই, যা তোর বাসর ঘরে দরজার সামনে আমি টাকা কমিয়ে দেব। এবার সর, ঢুকতে দে আমাকে। বলে নিবিড় আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দরজা আটকে হাঁপাতে লাগে। এদিকে আবির চিৎকার করে উঠল, তুমি ভাসুর হয়ে ছোট ভাইয়ের বাসর দরজার সামনে দাঁড়াবে? বলতে বলতে নিজের হাতের দিকে তাকিয়ে অবাক চিৎকার করে উঠল, ব্রো আমি 5,000 টাকা কমিয়ে 45,000 টাকা দিতে বলেছিলাম, আর তুমি আমার হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়েছ। এদিকে মাহি সহ বাকিরা সবাই 5,000 টাকা দেখে হামলে পড়ল আবিরের উপর, কারণ আবির ওদের সবাইকে সরিয়ে নিজে এসেছিল টাকা ওঠানোর জন্য। এখন আবিরকে ঠকে নিবে চলে গেছে ভিতরে। এখন সবার রাগ এসে পড়েছে আবিরের উপর।
ছোঁয়া নিবিড়ের দিকে তাকিয়ে আছে বিছানার থেকে। নিবিড় টি টেবিলের উপর থেকে দুধের গ্লাস পানি ভেবে ঢকঢক করে পুরোটা সাবার করে ফেলে। বোনদের সাথে চিৎকার চেঁচামেচি করতে করতে গলা শুকিয়ে গেছে ওর। তা দেখে ছোঁয়া বিছানা থেকে ছুটে এসে আর নিবিড়ের হাত থেকে কেড়ে নিয়েছে দুধের গ্লাস। নিবিড় থতমত খেয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। কি হলো? এটা আপনি কি করলেন? রেগে তাতে দাঁত চেপে বলল ছোঁয়া। কি হয়েছে? কি করলাম? নিজের দুধ খেয়ে নিলেন? কথা ছিল বউ বরকে দুধ খাইয়ে দেয়, আর আপনি একাই খেয়ে নিলেন। এতক্ষণ ধরে ওয়েট করছিলাম আপনি আসবেন, আমার মাথার ঘোমটাটা টেনে তুলবেন, তা না এসে রাক্ষসের মতো খেয়ে ফেললেন। আমার কি দোষ? ওদের সাথে ঝগড়া করে খুব তৃষ্ণা পেয়েছিল, কি দরকার ছিল এত ঝামেলা করার? টাকাটা দিয়ে দিলেই হতো। মগের মুল্লুক নাকি বাপের হোটেলে খাই? তোমার স্বামী এখনও কিন্তু বেগার। এত টাকা ওদের দেব কোথা থেকে? বিয়ে করেছেন, বউকে খাওয়াবেন কি এখন? সেই তো বাপের হোটেলেই খাওয়াবেন। জি না মিসেস নিবিড়, তোমার স্বামী একটা অপদার্থ না। আমি জবের চেষ্টা করছি, পেয়ে যাব ইনশাল্লাহ। তা বিরহে তো লেখাপড়া চাঁদে তুলেছেন, পরীক্ষাটা কি এবারেও দিবেন না? দিব। এখন এসব কথা রাখো। কত প্রতীক্ষার পর এই রাতটা এসেছে। তুমি শুধু আমার সম্পূর্ণ অধিকার নিয়ে তোমাকে আমি নিজের একটা কাছাকাছি পেয়েছি। আজকে রাতে কোনো কথা না, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা। এতদিন নিবিড়ের অবাধ্য প্রেম দেখেছো, আজ থেকে দেখবে নিবিড়ের অবাধ্য ভালোবাসা। নিবিড়ের অবাধ্য ভালোবাসা সহ্য করতে পারবে মিসেস? বলতে বলতে নিবিড় ছোঁয়ার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিল। ছোঁয়া নিবিড়ের এলোমেলো অবাধ্য চোখের দিকে তাকিয়ে বলল, এই অবাধ্য ভালোবাসা যতই কষ্টের হোক, তা আমার জন্য হবে স্বর্গীয় সুখের। আমি তো সদরে গ্রহণ করলাম। আমার এই ভালোবাসা গ্রহণ করার জন্য তোমাকে ধন্যবাদ। নিবিড় তোমাকে তার ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে যতদিন বেঁচে আছি, বলে কপালে গাঢ় চুম্বন করল। এরপর লেখিকা কি বলেছে শুনুন। সকল ভালোবাসা গুলো পূর্ণতা পাক। নিবিড় ছোঁয়ার ভালোবাসা পূর্ণতা পেল। অনেকগুলো দিন ধরে গল্পটা চলছিল। আমার খুব প্রিয় উপন্যাস ছিল এটা। শেষ করতে নিজেরও কষ্ট হচ্ছে। জীবনে ঝড়ঝামেলা আসবেই, কিন্তু সমস্ত ঝড়ঝামেলা সামলাতে পারলে জীবন সুন্দর হয়, ভালোবাসাময় হয়। নিবিড় আর ছোঁয়া অনেক কষ্টের পর এক হয়েছে। আরও বাধা আসবে, তখনই দুইজন হাতে হাত ধরে সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবে। আফিয়া, আকাশ, রাত্রি, তৌহিদ, লিলি, রায়ন, দীপা, শ্রাবণ, আবির, সুমু, রাফসান, তাহমিনা সবার ভালোবাসা পূর্ণতা পাক। এরা উপন্যাসের এক একটা চরিত্র মাত্র, তবুও সবাইকে আপন লাগছে, পরিবারের মতো। মিস করব পাঠকদের, উপন্যাসটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই উপন্যাসটা শেষ করলাম। এবার তোমাদের কোন উপন্যাসটা শোনার ইচ্ছা আছে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি পরবর্তীতে তোমাদের সেরকম উপন্যাস শোনাবো। তোমরা আমাকে কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার গল্প পড়ছো, ঠিক আছে? আমি জানতে চাই কে কোথা থেকে পড়ছো। আল্লাহ হাফেজ।